নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে কোন তিথিতে জন্মগ্রহণ করলে চন্দ্র বলশালী হয় আর কোন তিথিতে জন্মগ্রহণ করলে চন্দ্র বলহীন হয়, অর্থাৎ দুর্বল হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভিডিওটা সবাই দেখবেন, সবাইকে দেখার জন্য অনুরোধ করছি এবং প্রয়োজনে খুব কাছের লোককে আপনারা শেয়ার করবেন, কারণ ভিডিওটা বিশেষ করে এই চন্দ্রের বলহীন এই ব্যাপারটা জন্য অনেক রকমের সমস্যা তৈরি হয় জাতক জাতিকাদের। মানসিক ডিপ্রেশন বা ঠান্ডা লাগার ধাত, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তৈরি হয় এবং বিশেষ করে মানসিক সমস্যাটা বেশি হয়, ডিপ্রেশন। এমনকি বাচ্চাদের থেকে বয়স্কদের সবার ক্ষেত্রে এই চন্দ্রের এফেক্টটা পড়ে, কারণ এই চন্দ্র আমাদের পৃথিবীর সবচেয়ে একটি কাছের গ্রহ। দুঃখিত, এটা আমি গ্রহ বললাম, এটা বিজ্ঞানের ভাষায় এটা হবে উপগ্রহ, কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভাষায় এই চন্দ্রের ভূমিকা এতটাই প্রবল এবং এতটাই তার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, এবং আমরা সেটা প্রত্যক্ষভাবে সেটা পরখ করেছি বা পরখ করতে থাকব। চন্দ্র প্রতিনিয়ত আমাদের যেরকমভাবে এফেক্ট দেয় বা প্রতিক্রিয়া দেয়, সে জোয়ার ভাটা থেকে শুরু করে অমাবস্যা পূর্ণিমায় তাদের এফেক্ট শরীরের ওপরে পড়ে। আর যার জন্যে জ্যোতিষশাস্ত্রের ভাষায় চন্দ্রকে উপগ্রহ না বলে গ্রহই বলছে। তাই এই চন্দ্র কখন বলশালী হয় কখন বলহীন হয় সেটা আপনাদের তিথি অনুযায়ী জানাবো, মানে কোন তিথিতে জন্মগ্রহণ করলে সেটা ভালো হবে চন্দ্র, আর কোন তিথিতে জন্মগ্রহণ করলে চন্দ্রটা বলহীন হয়ে যায়। প্রথমেই বলবো, কিছু কিছু তিথি আছে, সেই তিথিতে জন্মগ্রহণ করলে অবশ্যই চন্দ্র বলশালী হয়, আবার কিছু তিথিতে জন্মগ্রহণ করলে চন্দ্র বলহীন হয়, অর্থাৎ বলহীন হয়ে সেটা দুর্বল হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও ছকের কম্বিনেশনটা একটু আলাদা হয়ে যায়। ছকে ধরুন বলহীন হয়ে জন্মগ্রহণ বলহীন যে সমস্ত তিথিগুলো আছে সেই তিথিতে তারা জন্মগ্রহণ করলো, করার পর দেখা গেল সেই ছকের মধ্যে কিছু কিছু শুভ গ্রহ চন্দ্রকে দৃষ্টি দিয়েছে বা অবস্থান করেছে, সেই ক্ষেত্রে কিন্তু চন্দ্র আর বলহীন থাকবে না, সে বলশালী পর্যায়ে চলে যাবে। অর্থাৎ চন্দ্র যেই জায়গাতেই অবস্থান করুক না কেন, যদি এই তিথিগুলো পায়, অশুভ তিথিগুলো যদি পায়, সেক্ষেত্রে যদি তাদের শুভ গ্রহ কিছু দৃষ্টি দেয় বা অবস্থান করে একসাথে, তাহলে কিন্তু তার বলহীনটা এটা খণ্ডন হয়ে গেল। আবার কিছু কিছু তিথি আছে যারা বলশালী তিথি, সেই সব বলশালী তিথির মধ্যে যারা জাতকরা জন্মগ্রহণ করে, সেই তিথিতে জন্মগ্রহণ করেও যদি কিছু অশুভ গ্রহ আছে, বিশেষ করে শনি আছে, রাহু আছে এবং চন্দ্রের শত্রু বুধ, চন্দ্রের কোনো শত্রু নেই কিন্তু বুধ আর শুক্র আর শনি রাহুর শত্রু যেহেতু চন্দ্র, তাই এদের সাথে যদি চন্দ্র অবস্থান করে বা দৃষ্টি দেয় এরা, তাহলে কিন্তু চন্দ্র বলহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তাই চন্দ্র বলশালীর যে সমস্ত তিথিগুলো আছে, বলশালীর তিথিতে থেকেও যদি এদের সাথে সমস্ত পাপ গ্রহের সাথে বা শত্রু গ্রহের সাথে অবস্থান বা দৃষ্টি বিনিময়ে আবদ্ধ হয়, তাহলেও কিন্তু চন্দ্র বলহীন হয়। তবে সর্বাপেক্ষা ছক বিচার্য, ছক বিচার করে দেখতে হবে। তবু আপনাদের আমি সার্বিকভাবে, যেটা আপনারা সাধারণ মানুষরা কিভাবে বুঝবেন যে চন্দ্র বলহীন না বলশালী, এইটা বোঝার জন্য আপনাদের তিথিগুলোর নাম বলবো। এই তিথিতে যদি আপনাদের জন্মগ্রহণ হয়, জন্মগ্রহণ করে থাকেন, মিলিয়ে নেবেন এই তিথিগুলো, সেই তিথি অনুযায়ী যথেষ্ট এফেক্ট তো একটা পরেই, তিথির একটা গুরুত্ব, অপরিসীম গুরুত্ব আছে। তাই এই তিথিগুলো আপনাদের জানাচ্ছি। প্রথমে জানাই বলশালী যারা, সেই সমস্ত চন্দ্র কখন বলশালী হয়, সেই তিথিগুলো কোনগুলো। সেই তিথিটা হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত, এই 15টা তিথি বলশালী তিথি, অর্থাৎ স্থূলচন্দ্র। এই সময় চাঁদ অর্ধবৃত্ত অবস্থায় থাকে, সেই সময় চন্দ্র বাড়তে বাড়তে পূর্ণিমা হয়, তারপরে আবার পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ শুরু হয়। কৃষ্ণপক্ষের ওই আর্ধেক চাঁদ থাকাকালীন অবস্থায় এটা হচ্ছে চন্দ্র বেশ স্ট্রং জায়গায় থাকে, চন্দ্রটা কে লক্ষ্য করা যায় বেশ বড় আছে। তারপরে আগে আর পরে যে চন্দ্রগুলোর যে পরিস্থিতি থাকে সেগুলো ক্ষীণ চন্দ্র। এই হচ্ছে বলশালী চন্দ্র। তবু তিথিগুলো আপনাদের মনে করে দিই: শুক্ল অষ্টমী, শুক্ল নবমী, শুক্ল দশমী,
শুক্ল একাদশী, শুক্ল দ্বাদশী, শুক্ল ত্রয়োদশী, শুক্ল চতুর্দশী, পূর্ণিমা। তারপরে পূর্ণিমার পরে চলে আসলো কৃষ্ণ প্রতিপদ, কৃষ্ণ দ্বিতীয়া, কৃষ্ণ তৃতীয়া, কৃষ্ণা চতুর্থী, কৃষ্ণ পঞ্চমী, কৃষ্ণ ষষ্ঠী, কৃষ্ণ সপ্তমী। এই 15টা তিথির মধ্যে আপনাদের জন্ম হয়েছে কিনা একটু দেখবেন। যদি জন্ম হয় তাহলে চন্দ্র আপনাদের যথেষ্ট বলশালী, এটা কোনো সন্দেহ নেই। বলহীন যে সমস্ত তিথিগুলো অর্থাৎ ক্ষীণ চন্দ্র যেখানে হয় সেই তিথিগুলো হচ্ছে কৃষ্ণ অষ্টমী, যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই আবার ওইটা ক্ষীণ চন্দ্র শুরু হবে। কৃষ্ণ অষ্টমী, কৃষ্ণ নবমী, কৃষ্ণ দশমী, কৃষ্ণ একাদশী, কৃষ্ণ দ্বাদশী, কৃষ্ণ ত্রয়োদশী, কৃষ্ণ চতুর্দশী, তারপরে অমাবস্যা, শুক্ল প্রতিপদ, শুক্ল দ্বিতীয়া, শুক্ল তৃতীয়া, শুক্ল চতুর্থী, শুক্ল পঞ্চমী, শুক্ল ষষ্ঠী, শুক্ল সপ্তমী। এই হচ্ছে 15টা তিথি। এই 15টা তিথি আপনারা একটু মিলিয়ে নেবেন আপনাদের তিথির সাথে। আর এই তিথি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, এটা জন্ম ও তারিখ এবং সময় থেকেই ক্যালকুলেশন করতে হয়। তাই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আপনাদের যদি জানা থাকে আমাকেও জানাতে পারেন, আমিও দেখে দিতে পারবো। আর যাদের জন্ম পত্রিকা বা জন্ম ছক আছে তারা নিজেরাই দেখে নিতে পারবেন যে কোন তিথিতে আপনাদের জন্ম হয়েছে। সেই জন্ম পত্রিকায় ওপরের দিকেই লেখা থাকে তিথিটা। তিথিটা খুব ভাইটাল। একটা মানুষের তিথির উপর নির্ভর করে তার শরীর মন কতটা ভালো থাকবে, সুস্থ থাকবে, তার উপরে চন্দ্রের বলশালী বলহীনটা খুবই দরকারি। এটা মানব জীবনের একটা খুবই প্রধান একটা অঙ্গ। চন্দ্রর জন্য নানা রকম রোগ ব্যাধি, মানে মানসিক সমস্যা, ডিপ্রেশন, বুকের রোগ, শ্বাসকষ্ট, রক্তের রোগ ব্যাধি, ঠান্ডা লাগার সমস্যা এবং ব্লাড প্রেশার, সমস্ত কিছু চন্দ্রের অনেক এফেক্ট, বড় বড় এফেক্ট আছে। তাই এটা দেখা খুবই জরুরি। যাদের চন্দ্র বলহীন থাকে তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের বাসা বাঁধে, বিশেষ করে ছোঁয়াচে রোগগুলো, মানে শরীরের ইমিউনিটি পাওয়ার কমজোরি হয়ে যায়। তাই এটা আপনারা দেখবেন আপনাদের জন্ম অনুযায়ী কোন তিথিটা আসছে। নাহলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে বা কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়া যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।